আমাদের ভ্রমণপ্রিয় বাঙালি বা ব্যাচেলার যাই বলুন না কেন, সমুদ্র ঘোরার বকখালির পর আমাদের একটু অল্প বাজেটের মধ্যেই ছিল দীঘা। তাই তো আমরা ভোর 4টের সময় বেরিয়ে পড়লাম নূরপুরের উদ্দেশ্যে, কারণ নূরপুর থেকে ফেরি ধরে আমাদের যেতে হতো গেঁওখালি, ওখান থেকে নন্দকুমার, তারপর দীঘা। তাই টোটো রিজার্ভ করেছিলাম। দেখুন, টোটো রিজার্ভ করার একটাই কারণ ভোর 4টের সময় পাবলিক ট্রান্সপোর্ট খুব কমই পেতাম, তাই রিস্ক না নিয়ে টোটো রিজার্ভ করেছিলাম। আমরা গিয়ে নতুন ফেরিঘাট যেটা ছিল অর্থাৎ সেই দিকটা গিয়ে দেখলাম যে পুরোপুরি ধসে গেছে, তাই পুরাতন ফেরিঘাটের লোকেশনে চলে এলাম। অর্থাৎ আমরা বাস থেকে নেমে গিয়ে ডান দিকে গেলে আগে নতুন ফেরিঘাট ছিল, কিন্তু এখন বাঁ দিক করে দিয়েছে এই পুরাতন ফেরিঘাট। পুরাতন ফেরিঘাটটা ঠিক এইরকম দেখতে। আমরা একটু ঘোরাঘুরি করে নিয়ে ওয়েটিং রুমে বসলাম। ওয়েটিং রুম, দেখো এটাকে ওয়েটিং রুম তো খুব কম বলা যাবে, ক্লাব ঘর বললে মনে হয় খুব ভালোই হতো, কারণ আমরা নিজেদের মধ্যেই অল্প কজন ছিলাম, তো একটু গালাগালি বা হাসাহাসি মজা চলছিল, কারণ আমরা দীঘায় যেতে চলেছি যেহেতু। এক্সাইটমেন্টটা আমরা কেউ ধরে রাখতে পারছিলাম না, তবুও অনেকটা চেষ্টা করেছি ধরে। তারপর 10 টাকার টিকিট কেটে আমরা নিজেরা রাজা ভাবছিলাম, তাই গোটা জায়গাটাই আমরা কভার করে যাচ্ছিলাম, কাউকে যেতে দিচ্ছিলাম না, যেহেতু কাকা বেরিয়ে গেল। আর আমরা কোনোদিন এর আগে এরকমভাবে ভিডিও দিইনি, বা এইরকম ভিডিওগুলো আমাদের ফোনেই থেকে যায়। আর এই যে দেখলেন, আমি এটা আমার হাতে ব্যাগ বইছি, কারণ আমি তো ব্যাগ বইতেই ওখানে গিয়েছি। আর একটু তাড়াতাড়ি আমার তাড়া ছিল, কারণ না তাড়া অন্য কারণে না, তাড়া ভাবছিলাম হয়তো যদি বাসের মতো প্যাসেঞ্জার ভর্তি হয়ে যায়, ঝুলিয়ে নিয়ে যায়, তার জন্যই। আর এই যে আমাদের টোটাল পুরো টিম ছিল, এই টিম শুধু হাত দেখানো ছাড়া আর কিছুই পারে না, এইটা একটু মনে রাখতে হবে কিন্তু সকলকে। তারপর যেহেতু 10 টাকা ভাড়া দিয়েছি, তাই গোটা জায়গাটায় আমরা জুড়ে বসেছিলাম। আর এই যে আমাদের দুজন আর এই এক মেম্বার, একে কল চালানোর দায়িত্ব দিয়েছিল, অর্থাৎ এই লঞ্চটা চালানোর দায়িত্ব, মজা করছিলাম। আর এই যে আমাদের বক্স, আর এখানে ফাংশনের গান দেখছিলাম। আর এই ছিল আমাদের আজকের অর্থাৎ দীঘার টোটাল টিম। পুর থেকে গেঁওখালি আমরা পৌঁছে গিয়েছিলাম, কিন্তু ওখান থেকে আমাদের যেতে হতো নন্দকুমার স্টেশন, যেটা 15 কিলোমিটার দূরে ছিল। কিন্তু ওটা যাওয়ার জন্য ওখান থেকে নর্মাল টোটোও পাওয়া যেত আর বাসও পাওয়া যায়। তো আমরা এর আগে দুবার গিয়েছি, সেখান থেকে আমরা টোটো করে গিয়েছি, অনেকটা টাইম লাগে আর বিরক্ত লাগে, তাই জন্য আমরা বাসটাকেই প্রেফার করেছিলাম। ফেরিঘাট থেকে 2 থেকে 3 মিনিট হাঁটলেই বাস স্ট্যান্ড, অর্থাৎ লঞ্চ টাইমে ওরা ওখান থেকে ছাড়ে, খুব বেশি হলে 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে দিয়েছিল। ওখান থেকে নেমে আমরা একটু ব্লগ করার চেষ্টা করছিলাম, কিন্তু আমরা তো জানি না ওইসব করতে। তারপর নন্দকুমার স্টেশনে এসে ঢোকা মাত্র দেখুন 7:37 টাইম হয়েছিল, আর 8টা টিকিট 4টে টিকিটের মধ্যে করে দিয়েছিল, একটু কিপটামি করেছে। ঠিক টাইম মতো ট্রেন আসতো, ট্রেন আসলে আমরা ট্রেন যখন ছাড়লো নন্দকুমার স্টেশন থেকে, এই ছিল আমাদের আজকে টোটাল টিম। তো টোটাল টিমটা ট্রেনে কেমন লাগছে দেখতে, এটা ChatGPT দেখে করেছি, একটু এরকম করে দিয়েছে মেনে। আর এই দেখো, এই আমি ট্রেনে শশা চালাচ্ছি, না বিক্রির কোনো প্ল্যান আমার ছিলই না, কারণ একেই আমার কাছে অনেক পয়সা, কে রাখবে। তো এইটা আমরা ট্রেনে আর কি খাওয়া দাওয়া করবো বলে, অর্থাৎ মুড়ি আমরা ট্রেনেই মাখিয়ে খেয়েছিলাম। বাইরের দৃশ্য দেখে ভিডিওটাকে আমরা বেশি আর লম্বা করছি না, তাই দীঘা স্টেশনে গেলাম। দীঘা স্টেশন যাওয়া মাত্র দেখলাম লোকগুলো আমাদের দিকে এরকমভাবে ছুটে আসছে। আমরা হয়তো ভাবলাম যে আমাদের ওয়েলকাম করতে আসছে, কিন্তু তারপরে একজন এসে বললো তাড়াতাড়ি নাম, তোর জায়গায় আমরা বসবো। স্টেশনের বাইরে থেকে অটো বা টোটো করে তোমরা জাহাজবাড়ি চলে আসতে পারো। আমরা যেহেতু নিউ দীঘাতে ছিলাম, আর জাহাজবাড়ির এদিক থেকে হেলিপ্যাড গ্রাউন্ড, আমরা হেঁটেই এসেছিলাম, কারণ একই বাজেট কম, তাই না। আর এই যে হেলিপ্যাড গ্রাউন্ডের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমাদের হোটেল এর আগে থেকে দেখা ছিল, কারণ চাইছিলাম না যে ব্যাগপত্র কাঁধে নিয়ে একটু বেশি করে ঘুরি। অনলাইন থেকেই আমরা ভাবছিলাম যে আমাদের মতো ব্যাচেলারদের জন্য এইরকম আবার রুম পাওয়া যায় নাকি। তারপরে বুঝতে পারলাম এটা রিসেপশান। তা রিসেপশান থেকে আমরা ঠিক এখানে তো থাকতে দেবে না, তার জন্য আমরা ওপরে আমাদের রুমটা প্রথমে দেখতে গেলাম। তোমরাও যদি কখনো কোথাও ঘুরতে যাও, আগে রুম দেখবে, তারপরে আর কি যাই রুম তোমার যদি অ্যাডভান্স বুকিংও করা থাকে, রুম দেখবে, তারপর পছন্দ হলে তারপরেই থেকো। আর এই আমাদের রুম যেহেতু অলরেডি আগে থেকেই করা ছিল, এদের সাথে অ্যাটাচ রেস্টুরেন্টও রয়েছে, কিন্তু এদের বিরিয়ানি খুব ঝাল হয়, তাই আমরা নিজেরাই রান্না করার চেষ্টা করেছিলাম বা করেওছি। এই আমাদের দেখো প্রথম দিনের রান্না বান্না ছিল, মাছ ছিল প্রথম দিন। আমরা আর কি ওখান থেকে গিয়েই সঙ্গে সঙ্গে মাছ, এই মুড়ি মাখানো হচ্ছে খাওয়া দাওয়া। আর সালমান খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন সবাই আমাদের সাথে ছিল। এই যে এরাই সালমান খান, শাহরুখ খান, সকলে যে যা ডায়লগ দিচ্ছিল। তারপরে সন্ধ্যে আমরা ঢেউসাগর গিয়েছিলাম। ঢেউসাগর গিয়ে ওখান থেকে কিছু ফটো আমরা তুলেছি, তারপর বাজার থেকে চিকেন কিনে এনে রাতে রান্না করে খেয়েছি। তারপর আমরা সেকেন্ড দিন সকালে চোখ ঘষতে মেন রোডে এসে দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের যেতে হতো মোহনাটা আমাদের খুবই ভালো লাগে মোটামুটি। যেহেতু ঘুম কামাই করে আমরা একটু রেগেছিলাম, কারণ অটো ভাড়া ঠিকঠাক পোষাচ্ছিল না। আর এই যে আমরা মোহনায় পৌঁছে গেলাম, অটো করেই এসেছিলাম, একটু মোটামুটি 25 টাকার কাছাকাছি ভাড়া নিয়েছিল এক একজনের। আর এই যে আমরা এখানে এসে একটু মজা ফজা হচ্ছিল। দেখো আমরা যে কজন আছি, এর আগেই কিন্তু কেউ কোনোদিন ভিডিও করিনি বা ভিডিও করেও পোস্ট করিনি। ভিডিও যদিও হয়ে থাকে, আমি বারবার বলছি, ভিডিও হয়ে থাকলেও সেটা মোবাইলের মধ্যেই আমাদের কিন্তু স্থগিত থাকতো, কিন্তু এখন আমরা চেষ্টা করলাম নতুনভাবে করার। আর গৌরব ভাই আমাকে বলে, দাদা তুমি হাঁটো, আমি তোমার সিনেমাটিক আর কি ভিডিও করে দিই, ভালোভাবে স্ট্যাটাস দেবে। কিন্তু আমি যখন এটা কালার গ্রেডিং করছি না, তো কালার গ্রেডিং করার সময় কিন্তু কিছুই আমি এর খুঁজে পাচ্ছিলাম না মাথা মুন্ডু। তাই তবুও কালার গ্রেডিং তো কিছুই হলো না, তাই স্লো মোশনটা হলেই আমাদের যেন সিনেমাটিক লাগে।
এ নিজে কি বলছে আমরা তো ছাড়ো, নিজেই কিছু বুঝতে পারছি না যে ও কী বলছে। দেখো আমরা বাড়িতে টুকটাক যে যার মতো কাজ করি, কিন্তু এই দিনটাতে আমরা উপভোগ করতে এসেছিলাম, কারণ এই যে সময়টা, এই যে দিনটা চলে গেলে আর হয়তো ফিরে পাবো না। পরের বছর পাবো, কিন্তু পরের বছর কিন্তু এই সময় এই ব্যক্তি এরকম নাও থাকতে পারে। তাই জন্যই আমরা আর কি এইসব ক্যামেরা নিয়ে এত ক্যালি দেখানো হচ্ছে। তারপর শাহরুখ খানের মতো হেঁটে হেঁটে আমি মোহনার দিকে এগাচ্ছিলাম, আর এখান থেকে আমরা একটু টুকটাক রেগে গেছিলাম, কারণ না ঝগড়া হয়নি, মাছের এত দাম আমাদের শুনেই আর কি মাথায় রাগ চলে এসেছে। কিন্তু কী করবো, পয়সা তো গাছ নেই, আর অটোর ভাড়াও তার উপরে বেশি নিচ্ছিল। তাই আমরা নিউ দীঘাতে চলে এলাম। এসে ওখান থেকে পমপ্লেট, ভোলা আর সুরমাই 3 ধরনের মাছ নিয়ে গেছিলাম, ভাজাভুজি করে খেয়েছিলাম। তারপরে আমরা নিউ দীঘা থেকে স্নান করতে গিয়েছিলাম, কিন্তু ওখানে নামতে দেয়নি বলে আবার টোটো ভাড়া করে উদয়পুরে চলে এসেছিলাম। উদয়পুরে এসে এখানে সবাই নাচ গান করছিল, আর পাশের একটা দোকানে গান বাজছিল, তাই দেখে আমি একটু নাচতে শুরু করে দিয়েছিলাম, কারণ যদি নাচতেও পয়সা লাগতো তাহলে মনে হয় নাচতাম না। আর গান তো বাজাচ্ছিল, কিছু বলছিল না, তাই জন্য। তো এখান থেকে যে যার অ্যাক্টিভিটিগুলো আমি তুলে ধরতে চেয়েছি, তাই জন্যই এই ভিডিওটা আর কি এখানে পোস্ট করা হয়। এগুলো আমাদের স্মৃতি হিসাবেই থাক, দ্যাটস ইট, এটাই আমাদের বলা। তারপরে হোটেলে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যে মন্দিরে গিয়েছিলাম। মন্দিরে গিয়ে আর কি টুকটাক ফটোশ্যুট করেছিলাম, আর ওখান থেকে বসে ঘুরে আর কি চলে এসেছি। সকলে যায়নি তবে। তো তারপরে সন্ধ্যে চিকেন গিয়ে রান্না হয়েছিল। আমাদের 3 দিনের ট্যুরের লাস্ট দিন ছিল, তাই আমরা চেষ্টা করেছিলাম কেউ নিজেরা রান্নাবান্না করবো না, একটু ফ্রি থাকার, একটু ভালোভাবে আর কি ঘুরে ঘাড়ে দেখার জন্য। তাই কেউ রান্নাবান্না কোনো কিছু, সব কিছু টেনশন বাদ দিয়ে শুধু সমুদ্রের পাড়ে এসে বসেছিলাম, আর চেষ্টা করছিলাম কীভাবে সিনেমাটিক ফটো বা সিনেমাটিক ভিডিও নেওয়া যায়। আর এই যে টুকটাক ফটোগুলো, এইগুলো আমরা ভিডিওর মধ্যেই ক্যাপচার করে রাখছি, কারণ এইটা পরবর্তীতে হয়তো আমাদের কাজে লাগবে। তো তারপরে যে যার ড্রেস পরে রেডি হয়েছিল, কারণ স্নান করতে যেতে হবে, কারণ লাস্ট দিন একটু বেশি করে ঢেউ খেয়ে নিতে হবে, মানে 1 বছরের মতোই। তারপর গৌরব আমার কানে কানে বলছিল বড়লোক হওয়ার মন্ত্র, অর্থাৎ কীভাবে ও সহজে অল্প দিনের মধ্যে বড়লোক হয়ে গেছে। এই জিনিসটা আমাকে শেখাচ্ছিল, হাতের কোন জায়গায় কী আংটি পরলে কী হবে, সব কিছুই শেখাচ্ছিল। কিন্তু আমি ওইসবে কিছু ধ্যান দিচ্ছিলাম না, কারণ আমার তো চিন্তা তখন একটাই ছিল, আমাকে লাস্ট দিন যেহেতু ঢেউ একটু সুন্দরভাবে খেতে হবে। আপনারা বা তোমরা অনেকেই বলবে হয়তো এই ক্লিপগুলো এর মধ্যে দেওয়া উচিত হয়নি, কারণ প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে, তো সেই জিনিসটাই আমরা মেনটেন করতে পারিনি। আর এই যে আমি আমার সৈনিকদের চানাচুর খাইয়ে দিচ্ছি, কারণ চানাচুরটা তো আমি কিনিনি, চানাচুরটা চাঁদার টাকায় কেনা। এটা যদি সবার ভাগে ঠিক মতো না পৌঁছায়, আমার কপালেই দুঃখ ছিল বলে আমি মনে করছিলাম, তাই খাইয়ে দিচ্ছিলাম। চানাচুর একটু বেশি করে আমি কাটিয়ে রেখেছিলাম, সেই আনন্দে একটু তো নাচ গান সব হয়ে গেল। এবার আমাদের যেতে হতো কিন্তু সমুদ্রে। এই যে ফটোগুলো দেখছো, এই ফটোগুলো কিন্তু আমরা ক্যামেরায় তুলেছি, যে যার কাছে আর কি 1 কপি করে রেখেছি। কোয়ালিটি কিন্তু খারাপ ছিল। আর তারপর আমরা অমরাবতী পার্কে এলাম এসে বোটিং করার জন্য। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু আরও 2জন মেম্বার আছে যারা এবছর উপস্থিত হতে পারেননি। এর আগেও আমি বলেছি বা এখনও বলছি যে কর্মসূত্রে কে কখন কার সাথে কোথায় থাকবে কেউ কিন্তু বলতে পারে, অর্থাৎ যে জায়গাতে যে যখন আছো সেই জায়গাতে তৎক্ষণাৎ ভালোভাবে মজা করে নিও। কোন রকমের টোটো চালু হয়েছে, এদের থেকে আমার পায়ের খুব জোর। আর তারপরে এখান থেকে চলে এসেছিলাম বিকালের দিকটা, আর সমুদ্রের পাড়ে, মানে অমরাবতী পার্ক থেকেই সমুদ্রের পাড়ে ডাইরেক্ট এসেছিলাম, কারণ রুমে আর যাইনি। রুমে যেয়ে আবার কেউ আসতে চাইতো না, তাই জন্য ডাইরেক্ট ওখান থেকে এখানেই চলে এসেছিলাম। তারপর সন্ধ্যের দিকে এরা ঠিক মার্কেটে এক্সপ্লোর করতে বেরিয়েছিল, কিন্তু মার্কেটে কোথায় কি বসেছে খুঁজতে না পাওয়ায় যেই রকম রাস্তায় স্নান করতে এসেছিলো ওই রাস্তা ধরে, অর্থাৎ আমরা রাতে কিন্তু ওই দিন তরকা রুটি খেয়েছিলাম। তরকা রুটি যে যার মতো খেয়ে নিয়ে আর কি রাতে যে যার ঘুম দিয়েছিলাম। হয়ে গেল পরের দিন সকাল। দেখো পরের দিন সকাল তো আমি দেখাচ্ছি না, কারণ একই রাস্তা আপনাদের আপ ডাউন করতে দেখিয়ে লাভ নেই। নূরপুর ফেরিঘাট থেকে আমরা বাস ধরে নিয়েছিলাম, অর্থাৎ টোটো থেকে যে গন্তব্য আমাদের শুরু হয়েছিল সেটা বাস থেকে গিয়ে শেষ হলো। দেখো এই ভিডিওটা করে রাখার আমার একটাই উদ্দেশ্য ছিল, আমি বা আমার বন্ধুরা যদি মন মেজাজ খারাপ পর্যন্ত থাকে, তারা কিন্তু এই ভিডিওটা দেখে মুখে যে যার টুকটাক হাসি ফিরিয়ে আনতে পারবে। তাই জন্য ভিডিওটা করা। যদি ফেসবুক থেকে দেখে থাকো একটা লাইক করে দিতে পারো, কারণ এইরকম ভিডিও চাইলে আরও পরবর্তীতে হয়তো বানাতে পারি। দেখা হচ্ছে যদি আবার কোনো দিন ভিডিও করতে পারি তো।